তাজমহল ভেঙে গেলেও কোনোদিন মানুষ প্রেম করা ছেড়ে দেবে না। তো একটা আ সিপিএম এর কর্মী চলে গেলে বা তার লোভ লিপ্সার কাছে মাথা নত করে ফেললে যে হাজার, হাজার প্রতিকূল রহমানকে এই দল তৈরি করেছে, তারা হারিয়ে যাবে এ বিশ্বাস আমরা করি না। আপনি কাদের জন্য প্রতিকূল রহমানটা হয়েছেন? কারা আপনাকে প্রতিকূল রহমান করেছে? আপনাকে তো কেউ সিপিএম তো কোনোদিন আপনার পা ধরে বলেনি, "বাবু এসো তুমি রাজনীতিতে এসো, তুমি মানুষের ভালো করো।" আরে আপনি বেছে নিয়েছিলেন সিপিএম দলটাকে। আপনি মানুষের জন্য কাজ করবেন বলে, রুজি রোজগারের কথা বলবেন বলে আপনি এই দলটাকে বেছে নিয়েছিলেন। আপনাকে কেউ মাথার দিব্যি দেয়নি এই দলটা আপনাকে করতে হবে। এই দলটাই আপনাকে প্রতিকূল রহমান তৈরি করেছে। বিমান বোসের মুখোমুখি হওয়ার ক্ষমতা ছিল না। আমি বলছি অনুপম মৈত্রর মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই। সিপিএম তার উপরে কেউ রাগ হতেই পারে। বিভিন্ন পরিবারের মধ্যেও ঝগড়া হয়। আমার মায়ের সাথে আমার রোজ ঝগড়া হয়। তাই বলে আমি তো পাশের পাড়ার কাকিমাকে মা বলতে যাচ্ছি না। তো সিপিএম এর সাথে কোথাও দ্বন্দ্ব হয়েছিল আমি বলছি, "ঠিক আছে, তুমি একজন বামপন্থী, অন্য বামপন্থী অনেক দল ছিল বেছে নিতে পারতে তার জায়গায়। তুমি এমন একটা শত্রু শিবিরে চলে গেলে।" শুধু ভোট এলেই যে শুধু দল বদলের গল্প শুরু হয় তা নয়, এবং কোন মানুষ কোন দল থেকে কোন দলে যোগ করছে সেটাও আমরা দেখি। আমরা দেখেছি যে লড়াকু কমরেড থুরি, এক্স কমরেড বলাটা শ্রেয় হবে। দাদা কি বলবো, কতটা রাগ অভিমান জমেছে। রাগ অভিমান না, তার থেকে বেশি মন খারাপ হয়। একজন কমরেডকে হারিয়ে ফেলা, তো এভাবে দল ছেড়ে চলে যাওয়া, শত্রু শিবিরে যোগদান করা, এটা তো খারাপ লাগেই। তার মধ্যে ব্যক্তিগত আক্রমণ এখন করতে হচ্ছে বাধ্য হয়ে। ব্যক্তিগত আক্রমণ ঠিক নয়। যে কথাগুলো উনি একসময় বলেছিলেন তার যখন বিপরীত কিছু করছেন, আর যে মানুষগুলোকে দেখেই আমাদের রাজনীতিতে আসা, হয়তো আমরা তো অল্প বয়সে আমরা যখন অল্প বয়স ছিল, এইসব ছেলেমেয়েদেরকে দেখতাম যাদের দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমরা তো বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনীতি আমরা দেখিনি সেরকম। জ্যোতি বসু তো বাদই দাও। তো যাদেরকে দেখে মনে হয়েছিল যারা সৎ, যারা মানুষের জন্য সত্যি কথা বলছে, যারা স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, বাসস্থান এইসবের কথা বলছে, এই ধর্মীয় রাজনীতির বাইরে গিয়ে একটা বক্তব্য রাখছে, এরাই একটা পরিবর্তন আনতে পারে। যখন সেই মানুষটারই পরিবর্তন হয়ে যায়, তখন কোথাও না কোথাও একটা রাগ তো কাজ করে। আর এই যে এ দল থেকে সে দল চলে যাবার কথা বলছো, এখনকার দিনে কি হয়, আমরা দেখে, দেখে অভ্যস্ত ছিলাম যে কেউ আ তৃণমূল থেকে বিজেপিতে যাবে, বিজেপি থেকে তৃণমূলে যাবে। এটাই এতদিন স্বাভাবিক হয়ে এসেছিল। মানুষ এটাতে আর অবাক হয় না। কিন্তু কেউ একজন যে লাল ঝান্ডার তলায় ছিল, তার হাতে তৃণমূলের পতাকাটা উঠে যাবে, এটা সচরাচর খুব একটা দেখা যায় না বলে একটা তোলপাড় শুরু হয়েছে। সেই বিষয়টা আরো খারাপ লাগা। যখন প্রতীকুর রহমান হাতে পতাকা তুলে নিচ্ছেন তৃণমূলের, সেই দিন বিজেপির দুজন, একজন বিধায়ক, একজন লোকসভার একজন ক্যান্ডিডেট ছিলেন অনন্ত মহারাজ। রাজ্যসভার খুব সম্ভবত উনি একজন মেম্বার। উনারাও তৃণমূল জয়েন করছেন। ওদেরকে নিয়ে খবর হচ্ছে না। খবর হচ্ছে প্রতীকুর রহমান। বিষয়টা ব্যক্তিগত প্রতীকুর রহমানও নয়। ব্যক্তিগত প্রতীকুর রহমান কেউ নয়। জ্যোতি বসু একবার একটা কথা বলেছিল, "এই লাল ঝান্ডা ছাড়া আমাদেরকে কেউ চিনত না।" আজকে সেই প্রতীকুর রহমান মনে করছেন, আমি প্রতীকুর রহমান হয়ে যেতে আমার হয়তো মিডিয়াতে এত দর ইত্যাদি, ইত্যাদি, সেটা নয়। উনি যদি এটা ভেবে থাকেন উনি ভুল করছেন। উনি লাল ঝান্ডার একজন কর্মী ছিলেন। উনার হাতে তৃণমূলের পতাকা উঠে যাচ্ছে। সেইটাতেই হয়তো তোলপাড়, মানুষ ওটা মেনে নিতে পারছে না বলেই এত আলোচনা হয়। আজকে আমরা এই ভিডিওটাও করছি সেটা নিয়ে। আমরা আজকে বিজেপির নেতা কেন তৃণমূলে চলে গেল সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করছি না। তোমাদের যেটা এত আদর্শ, কমিউনিস্ট পার্টির এত আদর্শ, সেই আদর্শ কি হারিয়ে গেল মনে হচ্ছে আজকে? না, না, সৃজন দা সেদিন একটা কথা বলেছিল দেখলাম। তাজমহল ভেঙে গেলেও কোনোদিন মানুষ প্রেম করা ছেড়ে দেবে না। তো একটা আ সিপিএম এর কর্মী চলে গেলে বা তার লোভ লিপ্সার কাছে মাথা নত করে ফেললে যে হাজার, হাজার প্রতিকূল রহমানকে এই দল তৈরি করেছে, তারা হারিয়ে যাবে এ বিশ্বাস আমরা করি না। মানুষরা মাঠে নেমে, ময়দানে নেমে লড়াই করছেন এবং জি দেখো, একটা প্রতিকূল রহমান চলে গেলে সাথে, সাথে আমরা হয়তো দেখতাম একটা সৃজন ভট্টাচার্য বেরিয়ে যাচ্ছে, একটা দীপশিতা বেরিয়ে যাচ্ছে, একটা শতরূপ ঘোষ বেরিয়ে যাচ্ছে। কিন্তু আজ অব্দি এত প্রলোভন থাকা সত্ত্বেও এরা বেরায়নি। তো একটা প্রতিকূল রহমানকে দেখে পুরো সিপিএম কে বিচার করাটা ঠিক হবে বলে আমার মনে হয় না। দাদা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক কমেন্ট আসছে যে প্রতিকুর রহমান বিক্রি হয়েছে কোটি কোটি টাকা, কতটা বিশ্বাস করছো? কোথাও না কোথাও তো একটা কিছু তো একটা কথা হয়েছে। একটা লোভ লিপ্সার কাছে মাথা নত করেছে। উনার সম্পত্তি যে হয়তো এখন দরকার, উনার এখন পদ দরকার, উনার অর্থ দরকার। কোথাও না কোথাও এটা সত্যি। না হলে কেউ তৃণমূল কংগ্রেস দলটাকে কেন বেছে নেয়? যে প্রতিকুর রহমান একসময় বলেছিল যারা চুরি করে তাদেরকে চোর বলে, যারা ডাকাতি করে তাদেরকে ডাকাত বলে, যারা ধর্ষণ করে তাদেরকে ধর্ষক বলে। এবং সেই দলে যখন প্রতিকুর রহমান এবং যারা সব একসাথে করে তাদেরকে তৃণমূল কংগ্রেস বলে। এবং সেই সবকিছু করা তৃণমূল কংগ্রেসের দলটাকেই কেন প্রতিকুর রহমান বেছে নিলেন? আমি বলছি সিপিএম, তার উপরে কেউ রাগ হতেই পারে। বিভিন্ন পরিবারের মধ্যেও ঝগড়া হয়। আমার মায়ের সাথে আমার রোজ ঝগড়া হয়। তাই বলে আমি তো পাশের পাড়ার কাকিমাকে মা বলতে যাচ্ছি না। তো সিপিএম এর সাথে কোথাও দ্বন্দ্ব হয়েছিল আমি বলছি, "ঠিক আছে, তুমি একজন বামপন্থী, অন্য বামপন্থী অনেক দল ছিল বেছে নিতে পারতে তার জায়গায়। তুমি এমন একটা শত্রু শিবিরে চলে গেলে, যেখানে তোমার যদি কথায় কিছু যুক্তিও থাকতো তখন, এখন আর মানুষ সেগুলোকে গ্রাহ্য করছে না। যে এখন এটা বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে পরিষ্কার যে তৃণমূলে যাওয়ার জন্য একটা অজুহাত বের করার জন্য
আমি মোহাম্মদ সেলিম, শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি এদেরকে ডাইরেক্টলি অ্যাটাক করেছিলাম। সেই জায়গাটা আর খারাপ লাগে। কারণ আমি তো কাছ থেকে এদের দুজনকেই দেখেছি। শতরূপ ঘোষ বলো, প্রতীকুর রহমান, এদেরকে দুজনে অনেকটা কাছ থেকে আমার দেখা। প্রতীকুর রহমান শতরূপ ঘোষকে দাদা হিসেবে মান্যতা দিত এবং শতরূপ ঘোষও প্রতীকুর রহমানকে নিজের ভাইয়ের থেকেও কম কিছু অংশে মানত না। তারপরে বেরিয়ে যাওয়ার পরে যাকে ১ম এই আক্রমণগুলো করছে, ২২ লাখের গাড়ি, সেনমাখা নেতা ইত্যাদি, ইত্যাদি, যখন এই কথাগুলো বলছে, তখন বোঝা যায় এটা প্রতীকুর রহমান কম বলছে, এটা আইপ্যাক কুণাল ঘোষেরা বেশি বলছে এবং এটা প্রতীকুর রহমানের মুখ থেকে দিয়ে বলাচ্ছে। সে জায়গাগুলো আরো একটা রাগ জন্মায় তার প্রতি যে বেইমানি করলে দলের সাথে করলে এবং ব্যক্তিগত যে মানুষগুলো তোমাকে ভালোবাসতো তার উপরেই করে গেলে। তারা দেখে ২০১৭ সাল থেকে আমরা মাটি থেকে উঠে আসা মাটির মানুষ, মাটিদের সাথে মিশিয়ে কাজ করেছে। কিন্তু এখন অভিযোগ করছে রাজ্য সম্পাদক কথা শুনলেন না। কথা কি সত্যিই শুনলেন না? কথা বলার কি কোনো জায়গা নেই তোমাদের পার্টির মধ্যে, কি বলবেন? দেখুন, যাকে আমরা একসময় মাটির নেতা মনে করতাম, এখন বিশ্বাস করি যে মাটিতে একসময় ফুলের চাষ হতো, সেই মাটি এখন কোনো প্রমোটারের হাতে চলে গেছে। সেই মাটিতে এখন ১০ তলা বিল্ডিং তৈরি হচ্ছে। আর সেই বিল্ডিংটার নাম প্রতীকুর রহমান। তাই এখন আর ওকে মাটির নেতা এখন আর মনে করি না। একসময় মনে করতাম সত্যি, তার লড়াইগুলো তো মিথ্যে হয়ে যায় না। আর যে কথাটা তুমি মোহাম্মদ সেলিমকে নিয়ে বলছো যে তাকে গাব্বার সিং ইত্যাদি, ইত্যাদি বলেছে। হ্যাঁ, স্বাভাবিক, এখনো মোহাম্মদ সেলিমের মধ্যে গাব্বার সিং খুঁজে পাবেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিন খুঁজে পাবেন। এগুলোই স্বাভাবিক, এগুলোই হয়ে আসছে। যারা দল চেঞ্জ করেছে ইতিহাস তাই বলছে, এগুলোই হয়ে এসছে। এবং যে বলছো দলের মধ্যে কথা শোনা হতো না। আমি তো ভেতরের অনেক বিষয় দলের জানি। মানে সবটা না জানলেও কিছু, কিছু তো খবর পাই। আমি তোমাকে লিখে দিতে পারি। আমি একটাও বাড়িয়ে বলছি না, একটাও মিথ্যা কথা বলছি না। এই প্রতীকুর রহমানরা কোনোদিন দলের অন্দরে কোনো বিষয়ে কথা বলেনি। মানে তার ক্ষোভ, রাগ, অভিমান এগুলো কোনোদিন কোনো দলকেই জানায়নি। কোনোদিন জানায়নি। একটা বিষয় হয়েছিল, তাহলে মোহাম্মদ সেলিম কিভাবে জানতে পারলেন? মোহাম্মদ সেলিম একটা সময় এনাকে দূরে ঠেলে দিয়েছিল। তার কারণটা হচ্ছে ইনি ক্ষেত মজুর সংগঠনের একটা নেতৃত্বে ইনি ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনায়। যেদিন এই ক্ষেত মজুরের অনুষ্ঠানটা হচ্ছে, আজ থেকে ২ মাস আগের কথা বলছি। যখন এই অনুষ্ঠানটা হচ্ছে, সেই ক্ষেত মজুরের অনুষ্ঠানে না গিয়ে তখন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ক্লোজ এসডিপিও আছে মিঠুন দে, উনার যে ফেয়ারওয়েল অনুষ্ঠান হচ্ছে উনি সেখানে পৌঁছে গেছেন। সেখানে পৌঁছে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লোজ এসডিপিওকে ভুরি, ভুরি তাকে তার সম্বন্ধে কথা বললেন, ভুরি, ভুরি প্রশংসা করলেন। কে এই এসডিপিও? না, দিনের পর দিন এই এসডিপিও হাজার, হাজার কমরেডদের তাদের উপর অত্যাচার করেছে, তাদেরকে মিথ্যে গাঁজা কেস দিয়ে জেলে ঢুকিয়েছে। এমনকি প্রতীকুর রহমানকেই একবার কলার ধরে রাস্তায় টানতে, টানতে জেলে ভরেছিল। যখন দেখা গেল ক্ষেত মজুরের অনুষ্ঠান না করে ওর ফেয়ারওয়েলে গিয়ে ভুরি, ভুরি প্রশংসা করছে, তখনই বোঝা গেছিল যে উনার আর এই দলে মন নেই। এবং বিভিন্ন অভিযোগ সময়ে অসময়ে অনেক অভিযোগ এসছে। একটা অভিযোগ, দুটো অভিযোগ এলেও মানা যায়। দক্ষিণ ২৪ পরগনার কমরেডরা উনার বিরুদ্ধে ২ মাস আগে থেকে অভিযোগ করছেন। তখন এনাকে মনে হয়েছিল আস্তে, আস্তে ইনি সরে যাচ্ছেন। তারপরেও এত একটা তরুণ নেতা, যার বক্তব্যে আগুন ঝরে, ভালো নেতা, ভালো কথা বলতেন, ভালো লড়াই করতেন, তাকে দল হারিয়ে ফেলতে চাননি। সত্যি বলতে হারিয়ে ফেলতে চাননি। তারপরে যখন মনে হলো একটা সম্ভাবনা তৈরি হলো উনি তৃণমূলে যোগদান করতে পারেন, দল চেষ্টা করেছিল তাকে কাছে টেনে নেওয়ার, একটা সুযোগ দেওয়ার। তাই জন্যই সুজন চক্রবর্তীরা উনার বাড়ি যাবেন বলে ফোনে কথা বললেন। উনি বললেন, "ঠিক আছে, আমি ৫ মিনিট পরে কল করে জানাচ্ছি" এবং তিনি বাড়ি থেকে হাওয়া হয়ে গেলেন যাতে আর কেউ এসে তার মুখোমুখি না হতে পারে। উনি মোহাম্মদ সেলিম বাদ দিন, আমি বলছি বিমান বসুর মুখোমুখি হতে পারলেন না। বিমান বসু যেখানে চেষ্টা করেছে, তারপরে আর কি বলবে যে এই দল চেষ্টা করেনি ওকে রাখার? এত অভিযোগ আসা সত্ত্বেও একটা চেষ্টা করা হয়েছিল ওকে শেষবারের মতো একটা সুযোগ করে দেওয়া, দলে যাতে মানিয়ে চলতে পারে, ওর অভিযোগগুলো শোনা। সেই জায়গাটা নিজে রাখেনি এবং দেখো, একটা অজুহাত দরকার ছিল দলটাকে বেরানোর জন্য। সেই অজুহাতগুলো এখন বোঝা যাচ্ছে যে এই কারণ দেখিয়ে ও দল থেকে বেরাতে চেয়েছিল। দাদা, আমরা দেখেছি বিভিন্ন মঞ্চ থেকে প্রতীকুর রহমান বারবার হুঙ্কার দিয়েছে তৃণমূলকে চোর, ডাকাত, ভোট চুরি করেছে, এবং সেই তৃণমূলের জন্য যখন ইন্টারভিউর সামনে বসছে এখন বলছে কালো কালো চশমা পড়েছিল, চোখ থেকে যখন কালো চশমা করেছে পুরোটা সাদা লাগছে। তৃণমূলকে ধোয়া তুলসী পাতা বলে একরকম বলতে চাইছে, কি বলবে? দেখো, যে অন্ধ হয়ে গেছে তাকে তুমি কালো চশমা পরাও, সাদা চশমা পরাও, সে কিছুই দেখতে পাবে না। আর প্রতীকুর রহমান এখন কিছু দেখতে পাচ্ছে না। আমি একটা ইন্টারভিউতে শুনেছিলাম ওকে এরকম একটা কিছু প্রশ্ন করা হয়েছিল, আরেকটা খুব একটা মারাত্মক ভালো এক্সাম্পল দিয়েছে। এরা তো কথা খুব ভালো বলতে পারে। এখন তো দেখছি কথা বেচে খায়। আমার তো এখন তাই মনে হয়। একটা সময় মনে হয়েছিল আদর্শ নীতির কথা বলে। আমাদেরকে কত অনুপ্রাণিত করেছে আমি সে বিষয়ে আসছি। একটা ইন্টারভিউতে শুনলাম বলছে, "মানুষ তো পরিবর্তন হয়। আ শীতকালে কেউ কি ফ্রিজের জল খায়? শীতকালে গরম জল খায়। গরমকালে ফ্রিজের জল খায়। তাহলে মানুষ তো পরিবর্তন হয়। আমিও তেমনি পরিবর্তন হয়েছি।" আমি প্রশ্ন করতে চাই, যারা তোমাকে একসময় কেলিয়ে ওই রেল লাইনের তুমি মারা গেছো ভেবে তোমাকে রেল লাইনের আ রে রে ফেলে এসছিল যে ট্রেন এলে কেটে দিবে এবং একটা কমরেডই ওকে বাঁচিয়েছিল। ওদের হাত থেকে এখন গরম জল খেতে তোমার কেমন লাগবে? ওদের হাত থেকে এখন ঠান্ডা জল খেতে তোমার কেমন লাগবে? এই প্রশ্নটা আমি প্রতীকুর রহমানকে সুযোগ পেলে করব এবং একটা কথাও হয়েছিল, একটা ইন্টারভিউ এর জন্য আমি পরশুদিন কথা হলো।
উনি রাজিও হলেন ইন্টারভিউ দেওয়ার জন্য। আম ব্যক্তিগত স্তরে যে একটা যেটুকু সম্পর্ক বাকি আছে সেখান থেকেও একটা রাজি হয়েছিলেন একটা ইন্টারভিউ দেবেন। তার ১২ ঘন্টা পরে উনি ফোন করে জানালেন উনি ইন্টারভিউ দিতে পারবেন না। আ উনি আ সেই মানসিক অবস্থায় নেই কিংবা এই চ্যাপ্টারটাকে উনি ক্লোজ করতে চান। তো উনি ইন্টারভিউ দিতে পারবেন না। অথচ আমি দেখছি এই প্রতিকূল রহমানরা দুনিয়ার যত পডকাস্ট চ্যানেল আছে যারা হয়তো আইপ্যাক থেকে টাকা পায় বা ইত্যাদি যারা প্রশ্ন তৈরি করে দেয় এবং উত্তরও কি হবে সেটাও রেডি করে দেয়, তাদেরকে ইন্টারভিউ দিয়ে চলেছেন। মানছি আমি বিমান বোসের মুখোমুখি হওয়ার ক্ষমতা ছিল না। আমি বলছি অনুপম মৈত্রর মুখোমুখি হওয়ার ক্ষমতা নেই? কিছু তো সামান্য প্রশ্ন কটা ছিল সেটাই আমি করতাম। সেটাও আপনি কেন এড়িয়ে গেলেন? আ আর কেন এড়িয়ে যাচ্ছেন সেটাও এখন সবাই বুঝতে পারে যে অপ্রিয় সত্ত্বেও প্রশ্নগুলো করে ফেলবো। তার যদি উনি উত্তর না পান, যদি আবার তোতলানো শুরু করেন, চোখে মুখে জটিলতা, ক্যালকুলেশন এগুলো যদি দেখা যায় ক্যামেরার সামনে উনার ইমেজটা খারাপ হবে। তাই হয়তো আমার সামনে বসতে চাননি। যারা উনার আইপ্যাকের কথায় প্রশ্নগুলো করবে তাদের পডকাস্টে গিয়ে দেখছি হাজার, হাজার পডকাস্ট চ্যানেল, ইন্টারভিউ ইত্যাদিগুলো দিচ্ছেন। ভালো কথা। উনি ভালো থাকুক। উনাকে শুভনন্দন এবং যে কথাগুলো উনি বলেছেন যে সিপিএম এর বিরুদ্ধে যে কথাগুলো উনি বলেছেন যে এই দলে নাকি প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। এই দলে কর্পোরেট কালচার ইত্যাদি, ইত্যাদি। আমি আশা করব এই প্রতিকুর রহমান তৃণমূলে গিয়ে সেইসব জিনিসগুলো পাবেন যেগুলো উনি তৃণমূলে গিয়ে সেইসব জিনিস পাবেন যেগুলো উনি সিপিএম এ পাননি। এই যে প্রশ্ন করার ক্ষমতা। আমি আশা করব উনি মুখ্যমন্ত্রীকে গিয়ে প্রশ্ন করবেন কেন সেদিন আনিস খানকে মেরেছিলেন। আমি আশা করব উনি মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করবেন কেন ছেলেমেয়েগুলো এত যোগ্য ছেলেমেয়েগুলো চাকরি দেওয়ার পরেও এখনো ওরা চাকরি পায় না। মানে পরীক্ষা দেওয়ার পরেও এখনো চাকরি পায় না। আমি আশা করব উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন লিপস অ্যান্ড বাউন্স এর টাকাটা ঠিক কোথায় কোন ঘরে লুকানো আছে? এবং এই প্রশ্নগুলো করার পরে উনার জিভ কাটা যাবে না। কারণ ইতিহাস জানি আমরা তানিয়া ভরদ্বাজকে আমরা মনে রেখেছি, আমরা শিলাদিত্য চৌধুরীকে মনে রেখেছি যে শিলাদিত্য চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সারের দাম কেন বৃদ্ধি হয়েছিল জিজ্ঞেস করার জন্য তাকে কয়েকটা বিনিদ্র রাত তাকে জেল খাটতে হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে টানতে, টানতে জেলে ঢুকিয়েছিল। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রতিকুর রহমানরা প্রশ্ন করতে পারবে কিনা সেটাও সময় বলবে। যে প্রতিকুর রহমানরা সিপিএম এ থাকাকালীন মনে হয়েছিল কর্পোরেট কালচার সিপিএম তৈরি করেছে, এটা উনার পছন্দ নয়, উনি একজন বামপন্থী। উনি সেই তৃণমূল কংগ্রেসে যাওয়ার পরে আমার আমার বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আইপ্যাক বলে সংস্থাকে উঠিয়ে দেবে। কারণ প্রতিকুর রহমানের পছন্দ নয় কোনো কর্পোরেট সংস্থা। আমি বিশ্বাস করব যে প্রতিকুর রহমান তৃণমূলে সিপিএম এ থাকার সময় যা, যা জিনিস পায়নি সেটা লোভ বলো, অর্থ বলো, ক্ষমতা বলো, সম্পত্তি বলো, পদ বলো, এখানে থেকে যেগুলো পায়নি তৃণমূলে গিয়ে সেই জিনিসগুলো পাবে। এখন তৃণমূলে জয়েন করেছেন তাকে শুভনন্দন। আর এর বেশি কি বলতে পারি? দাদা তুমি যে বললে যে যারা ওকে মেরেছে তারা তৃণমূল মেরেছে ওদেরকে সেই দলে যোগদান করেছে। তুমি প্রশ্ন করবে যে ঠান্ডা গরম জল এইসব বিষয় নিয়ে। সেই হিসেবে দেখা যাচ্ছে প্রতিকুর রহমান বলেছে যে, যেই দল মেরেছে সেই দল তো আমাকে উঠিয়ে নিয়ে কাছেও টেনেছে। যাদের জন্য মার খেলাম তারা তো কিছুই করল না। আমি এটা উনি যাকে বলেছেন তার পাল্টা উত্তর এটা দেওয়া উচিত ছিল যে, কে উঠায়নি? সেদিন কে উঠায়নি এবং কার জন্য আপনি বেঁচে গেছিলেন? ট্রেনের তলায় কাটা পড়ে যাননি। সেই উত্তরটা সঞ্চালক করেননি কেন আমি সেই জন্যই হয়তো ওইসব সঞ্চালকের কাছে যাওয়া যারা এই ক্রস কোয়েশ্চেনটা করতে পারবে না। আমি হয়তো করে ফেলব। আপনি বলছেন কাদের জন্য মার খেয়েছি? আপনি কাদের জন্য প্রতিকুর রহমানটা হয়েছেন? কারা আপনাকে প্রতিকুর রহমান করেছে? আপনাকে তো কেউ সিপিএম তো কোনোদিন আপনার পা ধরে বলেনি, "বাবু এসো তুমি রাজনীতিতে এসো, তুমি মানুষের ভালো করো।" আরে আপনি বেছে নিয়েছিলেন সিপিএম দলটাকে। আপনি মানুষের জন্য কাজ করবেন বলে রুজি, রোজগারের কথা বলবেন বলে আপনি এই দলটাকে বেছে নিয়েছিলেন। আপনাকে কেউ মাথার দিব্যি দেয়নি এই দলটা আপনাকে করতে হবে। এই দলটাই আপনাকে প্রতিকুর রহমান তৈরি করেছে। তারপরে যদি বলেন আপনি কাদের জন্য করেছি, তাহলে বুঝতে হবে কিছু করার লোভে দলগুলোকে বেছে নিচ্ছেন। এখানে হয়তো অনেক কিছু পাবেন। কারোর জন্য কিছু করার জন্য কিছু পদ পাবেন, কিছু টাকা পাবেন, কিছু ফ্ল্যাট পেতে পারেন। এইসব লোভে হয়তো কাজ করতে গেছেন। এটাই এখান থেকে প্রমাণিত হয়। দাদা একদম শেষ প্রশ্নে যাচ্ছি। প্রতিকুর রহমান বলছেন যে বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য একমাত্র তৃণমূল আছে। সিপিএম কোনো রকম লড়তে পারবে না বা ভোটে জেতার যে প্রবণতা সেখান থেকে বারবার হারবে বা ভোট চুরি যেগুলো বলেছিল সেগুলো সবই মিথ্যে বলে এখন কথা পাল্টে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে দাঁড়িয়ে। কি দেখুন বিজেপির বিরুদ্ধে এসআইআর নিয়ে সবচেয়ে আগে যে লড়াইটা করেছিল সে হচ্ছে সিপিএম এর একজন কর্মী মুস্তারি বানু। উনি সেই মুস্তারি বানুকে ভুলে গেছেন। স্বাভাবিক যে নিজের বন্ধু সৃজন ভট্টাচার্যকে ভুলে যায়, যে নিজের এতদিনের দলকে ভুলে যায়, সে মুস্তারি বানুর নাম মনে রাখবে, এটা মনে রাখাটা তো আমাদের জন্য এক্সপেক্ট করাটাই তো অন্যায়। মুস্তারি বানু ছিলেন ১ম যিনি গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মানে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করলেন, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ করলেন। এখনো সে লড়াইটা লড়ছেন। সিপিএম এর আইনজীবীরা লড়ছেন। সে কথাটা উনি ভুলে গেলেন। কিন্তু উনি মনে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে পাবলিসিটি স্টান্টটা উনি করেছিলেন গিয়ে, তাতে কি লাভের লাভ, কি কাজ হয়েছিল কেউ জানে না। উনি সেইটা করলেন, সেইটাকে উনি মনে রাখলেন, সেইটাকে বাহবা দিলেন। আমি প্রতিকুর রহমানকে সামনে পেলে প্রশ্ন করব,
আচ্ছা, যদি এত সৎভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করে বিজেপির বিরুদ্ধে, তাহলে এই যে ভাইস প্রেসিডেন্ট যে ইলেকশন হয়েছিল লোকসভায়, তাহলে তৃণমূল দলটা কেন ওয়াক ওভার দিয়ে বিজেপিকে মানে বিলগুলো অনেক, অনেক ইভেন অনেকগুলো বিল কেন পাস করতে হেল্প করে? যখন মমতা বন্দ্যোপাধ্যায় টিভিতে, মিডিয়াতে ৩৭০ আর্টিকেল 370 নিয়ে এত চিৎকার করতেন, এর বিরুদ্ধে কথা বলতেন, ওয়াকফ বোর্ড নিয়ে এত আন্দোলন করতেন, সিএ নিয়ে আন্দোলন করতেন। মাঠে ময়দানে সব মাঠে ময়দানে, টিভিতে, মিডিয়াতে সব করছেন। কিন্তু যেখানে গিয়ে সত্যি করে করার কথা, লোকসভায় যখন বিলটা পাস হয়, তখন উনি ওয়াক ওভার দিয়ে বিজেপিকে আরো যাতে খুব স্মুথলি বিলটা পাস হয়ে যায় বিজেপির পক্ষে, সেই কাজটা করে ফেলেন। এইভাবেই যদি বিজেপির বিরুদ্ধে কেউ লড়তে চায়, এভাবেই। এবং একটা জিনিস তো এটা তো সবাই মানে যে পশ্চিমবঙ্গে বিজেপিকে স্থান দেওয়া, একটা জমি দেওয়া, তার সবচেয়ে বড় কারিগর হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে যদি কেউ মনে করেন বিজেপির বিরুদ্ধে এই দলটাই লড়বে, তাকে আবার শুভনন্দন জানাচ্ছি। তবে এগুলো না একটা বাহানা। একটা পদ দরকার, একটা ক্ষমতা দরকার, একটা চেয়ার দরকার, একটা হয় রাজ্যসভার সিট দরকার, না হলে বিধানসভার একটা সিট দরকার। তাই জন্য এগুলোকে একটা বাহানা করে পাবলিকের সামনে তুলে ধরা হচ্ছে। পাবলিক এত বোকা নয়। যে পাবলিককে একসময় খাওয়ানো হয়েছিল, চিঠিটা কোত্থেকে লিক হলো, কে লিক করলো, এখন তো সেই পাবলিক অন্তত বুঝে গেছে চিঠিটা সেদিন কে লিক করেছিল। পাবলিক সব বোঝে। এদেরকে, আমার মনে হয় এদেরকে রাজনীতি থেকে ছে এ ছুঁড়ে ফেলে দেওয়ার একটা বড় সুযোগ হচ্ছে এই আসন্ন বিধানসভা নির্বাচন। মানুষ আশা করি সেটা করে ফেলবে।